সেটা শুভনীয় নয়। আপনারা 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 কবির ভাই আপনারা বসেন। আপনাদেরকে অনুরোধ করছি বসে পড়ার জন্য, আপনাদেরকে অনুরোধ করছি বসে পড়ার জন্য। না না আপনাদেরকে অনুরোধ করছি বসে পড়ার জন্য। ধৈর্য রাখুন আপনারা, ধৈর্য রাখুন, বসে পড়ুন আপনারা। আমি অনুরোধ করছি বসার জন্য, আমি অনুরোধ করছি আপনারা দয়া করে বসে পড়ুন। শেষ 1 মিনিট, শেষ 1 মিনিট, আপনাদের শেষ 1 মিনিট, এক্ষুনি শেষ হয়ে যাবে অনুষ্ঠান। শেষ 1 মিনিট এই মুহূর্তে শেষ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু ধৈর্য ধরুন আপনারা, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। এখানে দেখা যাচ্ছে উন্নয়ন নিয়ে বলছে, কিন্তু সব থেকে যে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই মুহূর্তে বিজেপি শাসনে রয়েছে এবং এআইইউডিএফ কংগ্রেস তাদের বিরোধী দলের ভূমিকা কতটুকু কাজ করতে পেরেছে, কিন্তু সেটা কিন্তু প্রশ্ন আপনাদেরকে করতে হবে। আর আপনাদের হয়ে আমি তিন দলকে আমি একটা প্রশ্ন করছি যে আপনারা যে দলের কাজ করছেন, জনতার হয়ে কাজ করছেন, সেখানে আপনাদেরও কাজ রয়েছে বিরোধী দলের প্রশ্ন উত্থাপন করা, শুধু মাইকের মধ্যে কথা বলা না। উদাহরণ হিসাবে আমি চোখে আঙ্গুল দিয়ে প্রতিটি রাজনৈতিক দলের নেতাদেরকে এই মুহূর্তে এখান থেকে 10 মিটারের ভিতরে একটা দুর্নীতি আমি দেখিয়ে দিচ্ছি। এই রাস্তার সাইড বামের হওয়ার কথা ছিল, এই রাস্তার সাইড বাম হওয়ার কথা ছিল, কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতারা আজ মাইক ফাটাচ্ছেন কিন্তু এইখানে কোনো কথা বলেন না। সেটা কিন্তু সবাই আপনারা দায়ী, সবাই আপনারা দায়ী, এটা কিন্তু মেনে নেবে। সে বিষয়ে আমি অ্যাডভোকেট রয়েছেন, কি বলবেন আমি এই মুহূর্তে যে প্রশ্ন উত্থাপন করেছি? ধন্যবাদ। আমি আমার মিত্র জোটের ভাইয়ের কাছে একটি কথা জানতে চাই যে উনি বলেছেন সাংসদ মহাশয় রেলের ব্যবস্থা করে দিয়েছেন। আজকে আমাদের এখানে করিমগঞ্জ জেলার বিভিন্ন সমষ্টিতে যুবক যুবতীরা রয়েছেন, আর পরীক্ষার জন্য ইন্টারভিউ দিতে হলে পরীক্ষার জন্য শিলচর সেন্টার দেওয়া হয়েছে। করিমগঞ্জে কোনো সেন্টার নেই, এই হাইলাকান্দিতেও কোনো সেন্টার নেই। সম্পূর্ণ ব্যর্থ এই যে বর্তমানে সাংসদ মহাশয়। এবং আমাদের করিমগঞ্জ লোকসভা সমষ্টি থেকে 2টা বয়েস কেটে দেওয়া হলো, 2টা এমএলএ সিট কেটে দেওয়া হলো। সেই সম্পর্কে সাংসদ মহাশয় একটি কথাও বলেন নাই। এবং সাইড পাম্পের কথা বলেছেন, আমরা সাইড পাম্পের জন্য আমরা সামাজিক সংগঠন থেকে আন্দোলন করেছি এবং সেটার জন্য বিজেপি সরকার সম্পূর্ণভাবে দায়ী। আমি আর একটা প্রতিক্রিয়া এই মুহূর্তে নেওয়ার চেষ্টা করবো, সময় সংকীর্ণ রয়েছে, একদম সংক্ষেপে কি বলবে? আমি ধন্যবাদ জানাই সর্বপ্রথম কামরান পাশা ভাইকে, উনি কংগ্রেসের প্রশংসা করার জন্য, কারণ উনি বলেছেন কংগ্রেসের প্রশংসা করেছেন। আর আমি রিজু ভাইকে একটা কোয়েশন করতে চাই। বিগত 5 বছর কৃপানাথ মালা মহাশয় আমাদের এমপি ছিলেন, বিগত 5 বছরে উনি আমাদের জন্য কি উন্নয়ন করেছেন? আজ আপনারা উন্নয়নের স্বার্থে ভোট চাচ্ছেন আমাদের কাছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার ভাই বলেছেন রেল সেবা তো কংগ্রেসই চালু করে দিয়েছে অনেক আগে, এটা তো এখন পুরানা। ধন্যবাদ। আরো একজন এআইইউডিএফ এর একজন রয়েছে, সংক্ষেপে একদম সংক্ষেপে বলার চেষ্টা করবেন। আমি ক্লিয়ারিফিকেশন দিচ্ছি, কারণ বিজেপি এজিপি দুই দিক থেকে মানে কংগ্রেস থেকে আমাদেরকে আক্রমণ করা হচ্ছে, প্রতি উত্তর দিতে হবে। প্রথম হচ্ছে কংগ্রেসের ওখানে প্রথম প্রশ্ন ছিল, মানে বলেছেন যে কংগ্রেসের আসলে যারা আসছে এখানে পড়াশোনা করে আসেননি। কংগ্রেস জানতে হবে গত নির্বাচনে আপনারা 1,20,000 ভোট পেয়েছেন, আমরা 4,38,000 ভোট পেয়েছি। ভোট কাটুয়া পার্টি কংগ্রেস এই মুহূর্তে করিমগঞ্জে, আমরা নয়। দ্বিতীয় হচ্ছে যে আমার বন্ধুবর রিজু মানে খুব বেকায়দায় পড়ে গেছে এই মুহূর্তে, যে একদিকে বলছে আমরা মুখ্যমন্ত্রীর কথা মানি, তাহলে বন্ধুবর এটাও বলবো আপনার মুখ্যমন্ত্রী বলেছেন মুসলমানদের ভোট চাই না, মামা চাচার ভোট চাই না, দাড়িওয়ালার ভোট চাই না। নিশ্চয় আপনি এই দলের মধ্যেই পড়েন, এই কথাটা অন্তত পক্ষে মুখ্যমন্ত্রী মানবেন, মানে আপনার ভোটটাও এবার তালাচাবিতে দেবেন, এই আহ্বান রাখবো আমরা। দ্বিতীয় হচ্ছে আমার বন্ধুবর রিজু আহমেদ, আজ দেখলাম সকালে উনার সঙ্গে থাকা বিধায়ক সিদ্দিক আহমেদকেও বলছেন সিদ্দিক আহমেদ নাকি উনাদের ফ্ল্যাট চুরি করে নিয়ে গেছেন। এবার উনাদের ঘরের লড়াই শেষ হচ্ছে না, উনি আবার কি করবেন? আর এজিপি এমন একটা নির্লজ্জ দল আসামে, যে এজিপি 855 জন মানুষকে শহীদ করে ক্ষমতায় এসেছিল, যাকে বাংলাদেশি খেদারে নামে এসেছিল, আজ বাংলাদেশিদের সাথেই তাদের সহাবস্থান। এরা গোটা আসামের 855 জন মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। এরা এই মুহূর্তে কোনো অস্তিত্বই নেই। শুধু এখানে এই নিলামবাজারে কয়েকজন মানুষ এজিপির আছে, বাকি বরাকের কোথাও এজিপি বলে কোনো কিছু নেই। ধন্যবাদ। আবার সময় দেওয়া হবে আপনাকে। ধন্যবাদ। নষ্ট না করে
আমাদের পক্ষে ইউডিএফ এর পক্ষ থেকে বলা হয়েছে আপনারা বুট কাটাও পার্টি। বিগত নির্বাচনে আপনাদের প্রতিনিধি যিনি ছিলেন উনি 1 লক্ষর অধিক ভোট পেয়েছিলেন, কিন্তু ওদের প্রতিনিধি যিনি ছিলেন ইউডিএফ এর উনি 4 লক্ষেরও অধিক ভোট পেয়েছিলেন, সামান্য একটা ভোটের ব্যবধানে হেরেছিলেন, যে ভোটটা আপনাদের প্রতিনিধি পেয়েছিলেন। তো আপনাদেরকে বলা হচ্ছে আপনারা ভোট কাটার জন্য এসেছেন, সেটা সম্পর্কে আপনাদের প্রতিক্রিয়া? শুনেন, একটা কথা আপনাদের সম্মুখে তুলে ধরি, আপনারাই বিবেচনা করেন। ইউডিএফ তো কোনো পার্টি বলে আমরা মনে করি না, কারণ এটা হচ্ছে বুট কাটিং মেশিন। আর বিজেপিকেও আমি এখানে এইরকম একটা দল মনে করি না, কারণ বিজেপি হচ্ছে ওয়াশিং মেশিন। আপনাদেরকে আমি বলি, ওই দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বিধায়ক, দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত সমষ্টি, সেখান থেকে আমরা বিধায়ক নির্বাচিত করেছিলাম এবং মন্ত্রিসভায় উনি সংখ্যালঘুর প্রতিনিধিত্ব করেছিলেন। ওনার আজকের দিনে এখানে যে পাট্টা দেওয়া হয় নাই, ওটা কংগ্রেস সরকারের ব্যর্থতা নয়, এটা ওই সংখ্যালঘু মন্ত্রী যিনি, ওনার ব্যর্থতা। উনি ওনার হাজার হাজার বিঘা জমির পাট্টা সামলাতে সামলাতে বাকি জনসাধারণের পাট্টা দেওয়ার সময় পের হয়ে গিয়েছে। এরপরে উনি যে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি করেছেন, উনি যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন, সেই দুর্নীতিতে যখন উনি দুর্নীতি নিমজ্জিত, তখন ওনাকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে বিজেপিতে গিয়ে উনি ওনার পিঠ বাটিয়েছেন। এর জন্য আমি বলছি বিজেপি ওয়াশিং মেশিন। আর এখানে এই যে আপনাদের আরেকটা কোয়েশ্চেন এসেছিল, এই খাদ্য সুরক্ষা আমার একজন দিদি বলেছেন যে ওনারা কার্ড দিয়েছেন, কি দিয়েছেন, কিন্তু আপনারা জানেন নিশ্চয়ই কংগ্রেস সরকার খাদ্য সুরক্ষা বিল এনে শতকরা 85% মানুষকে কার্ড দিয়েছে অন্য সুরক্ষার যোজনার মাধ্যমে। আরেকটা কথা হচ্ছে, আমি বলি যে কংগ্রেস দলে গাদ্দারদের স্থান নাই। যেখানে যারা গাদ্দারি করেছে, যারা ক্রস ভোটিং করেছে, যারা দলের সাথে গাদ্দারি করেছে, ওরা দল থেকে বহিষ্কার করে দিয়েছে, যেমন আমাদের এই উত্তরের হোক আর দক্ষিণের হোক। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে বলতে হবে বিজেপি সরকারের কয়েকটা স্কিম রয়েছে, অরুণোদয় রয়েছে, খাদ্য সুরক্ষা কার্ড রয়েছে, বা উজ্জ্বলার জন্য গ্যাস রয়েছে, প্রতিটাও কিন্তু মহিলাদেরকে উৎসর্গ করে দেওয়া হচ্ছে, মহিলাদেরকে নামে দেওয়া হচ্ছে। মহিলা প্রতিনিধি রয়েছেন, আমি এই বিষয়ে মন্তব্য নেওয়ার চেষ্টা করব, কি বলবেন? প্রথমে আমি পূর্বাঞ্চল প্রতিনিধিদের আয়োজিত সব প্রতিনিধিদেরকে আমার ধন্যবাদ জানাই। আমি স্বাধীনতা হওয়ার পরে আর দেশ স্বাধীনতার পরে এত মহিলারা এত সুন্দর আর কি সার্বভৌমত্ব বা মহিলাদের এত সম্মান কোনো দিনই আমরা কোনো সরকারের কাছে পাইনি, যার কারণে আমি বলতে বাধ্য হব যে মুখ্যমন্ত্রী আমাদের দিয়েছেন, সবাই খাদ্য যোজনা সব কিছু দিয়েছেন, সব কিছু যেমন আমাদের চলাফেরা সব কিছু, যেমন আমাদের 3 তালাক পর্যন্ত আমরা সব কিছুতে বন্ধ করে দিয়েছেন। কি না দিয়েছেন আমাদের মোদী সরকার, মহিলাদের সম্মান দিয়েছেন, যে সম্মানে মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারি, দিয়েছেন আমাদের HSG গ্রুপের অধীনে মেয়েরা সার্বভৌম হয়ে চলতে পারে। মানে বাড়িতে কোনো মহিলার আজ পর্যন্ত বেকার নেই যে স্বামীর কাছ থেকে টাকা খুঁজতে লাগে, এমন কোনো। ধন্যবাদ আপনাকে, আবার সুযোগ দেওয়া হবে। তো বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে মহিলারা মানে ভারত স্বাধীন হওয়ার পর থেকে এখনো পর্যন্ত এতটুকু সম্মান পাননি। এই নরেন্দ্র মোদী সরকারের টাইমে যতটুকু সম্মান পেয়েছেন, ওরা মাথা উঁচু করে চলাফেরা করতে পারছেন, বা 3 তালাকের কথাও বলছেন। 3 তালাক এই যেটা মানে যেটা নরেন্দ্র মোদী সরকারের টাইমে হয়েছে, সেটা ওদের ফেভারে গিয়েছে, মহিলাদের ফেভারে গিয়েছে, সেটা সম্পর্কে আপনাদের প্রতিক্রিয়া? ধন্যবাদ আজকের পূর্বাঞ্চল প্রতিদিনই আয়োজন করার জন্য। এই প্রশ্নটা অত্যন্ত, আমি মনে করি যে মুসলমান যে সুরক্ষার যে কথাটা হয়েছেন ট্রিপল তালাক নিয়ে, সেই কথাটার আমি আজকের আমাদের একটা শরিয়া একটা ল আছে, মুসলিম পার্সোনাল ল বোর্ড, সেই শরিয়াটার কাছে আজকের আমরার যে মুসলিম কমিউনিটি যে শরিয়ার যে গণতান্ত্রিক এবং আমাদের অধিকার যেটা, সেটা আমাদের এই বিজেপি সরকার আমরা কাছ থেকে এটা নিতে চাইছে। বর্তমান পরিস্থিতি, আমি দিল্লির একটা পরিস্থিতি আমি দিতে পাই, হিন্দু মুসলিম এই বিজেপি সরকারে কোনো সুরক্ষিত নয়। গুজরাট, হরিয়ানা আর দিল্লি যে সমস্ত আমাদের বহিন যে সমস্তভাবে আজকে দর্শন করে, আজকে যে বস্তু পাহাড়ে তাকে হত্যা করা হয়, তাদের প্রমাণ, তাদের জবাব আমরা এটা দিতে পারি, কিন্তু সেই আমাদের বহিনে আজকে হইতে পারছে এখনো যে আমাদের সেই সরকারের আজকের
যে আমাদের অধিকার এবং আমাদের আইনি সুরক্ষা, কিন্তু বিজেপি আর কংগ্রেস সরকারের মহিলা সুরক্ষা দিতে পারেনি। এটা আমি প্রমাণ করে দিতে পারি যে হরিয়ানার একটা খণ্ড হয়েছে, দিল্লিতে একটা হয়েছে, গুজরাট একটা হয়েছে, আর জম্মু অ্যান্ড কাশ্মীরও হয়েছে। আজকে কোথায় আমাদের এই আজকের মহিলা সুরক্ষিত? কোনো জায়গায় স্থান নেই, সুরক্ষিত নয়। কিন্তু এটা দুর্ভাগ্যজনক, এই ভারতবর্ষ একটা গণতান্ত্রিক একটা দেশের একটা আইনকে অমান্যিত করে আজকে শাসনতন্ত্র, গণতন্ত্রকে নয় শাসনতন্ত্র এবং নিজের তন্ত্রকে উনি সবসময় চালিয়ে যাচ্ছেন। সেটা আমরা দেখতে পাচ্ছি। বর্তমান করে আমরা রুলিং সরকার দিল্লির, সেই সরকারের একজন মুখ্যমন্ত্রীকে একজন বিজেপি যে হেনস্থা স্বীকার করছে, তাদের প্রমাণ তারা গণতন্ত্র তাকে মানে না, সেটা গণতন্ত্রের বাইরে গিয়ে আজকে সেই সরকারে আমাদের এই আসামের সরকার যে বিজেপি, সেই সরকার দ্রব্যমূল্যের কথা মানে না। গ্যাসের সিলিন্ডারের দাম, ডিজেলের দাম এবং দ্রব্যমূল্য, এই গরিব দুঃখী মানুষের কথা আজকে মিজোরাম ইনার লাইন পারমিট সেই বিজেপি আর কংগ্রেস সরকারে আইএমটিটি আনার পর সেই আমাদের গরিব দুঃখী মানুষের কথা আজকে সেটা চায় না, সেটা আইএমটিটির কথা নিয়ে আমরা চাই এটা আন্দোলন। সময় সংকীর্ণ, যদি অডিয়েন্সের কাছ থেকে কিন্তু এই প্রশ্নগুলোর জবাব আমরা দিব। অডিয়েন্সের কাছ থেকে যদি এই মুহূর্তে কারোর কিছু বলার থাকাতে বলতে পারবেন। আমি এই মুহূর্তে আরো একজন উদীয়মান যুবক রয়েছেন, ওনার মন্তব্য এই মুহূর্তে নেওয়ার চেষ্টা করবো। তো আমি প্রথমেই আজকের এই দিল্লিকার যে সমীক্ষা বা ডিবেট পূর্বাঞ্চল প্রতিদিনের পক্ষে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশেষ করে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই ভারতীয় জাতীয় কংগ্রেসকে। আপনারা নিশ্চয় জানেন 1984 সালে ভারতবর্ষে প্রথম ভারতীয় জনতা পার্টি 2টি সিট পেয়েছিল, একটি অন্ধ্রপ্রদেশ থেকে, একটি গুজরাট থেকে। তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী মহাশয়। আপনারা হয়তো ভুলে গেছেন, ওই সময় প্রধানমন্ত্রী ওনার বক্তব্যে বলেছিলেন যে एक मुर्दे को कंधे देने के लिए 4 आदमी का दरकार होता है। भारतीय जनता पार्टी में सिर्फ 2 ही एमपी है, आपको बात करने का मौका नहीं दिया जाएगा। ये 1984 में भारतीय जातीय कांग्रेस के प्राइम मिनिस्टर राजीव गांधी जी ने कहा था। और आज आप लोगों का हालत ऐसा हो चुका है कि 40 का नीचे आप लोग संसद में फिलहाल लड़ रहे, ऐसा है। और विशेष করে আমার দাদা কামরান পাশা চৌধুরী মহাশয়কে বলছি, আপনি বলছেন জাতীয় কংগ্রেসের কথা, ভারতীয় জনতা পার্টির কথা। আপনার সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল বিগত 1 মাস আগে হাইলাকান্দিতে সফরে এসেছিলেন। রাস্তায় কালো পতাকা, রাস্তায় পাথর দিয়ে ঢিল নিক্ষেপ করা হয়েছে। তারপর মৌলানা বদরুদ্দিন আজমল হাইলাকান্দির 3 এমএলএর বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছেন আপনি আপনার বক্তব্যে বলুন। উনি যদি এত ভালো হন, উনার দল ইউডিএফ যদি এত ভালো হয়, হাইলাকান্দির 3 এমএলএর বিরুদ্ধে উনি কি পদক্ষেপ নিয়েছেন আপনি বলবেন। সরাসরি এই প্রশ্নের উত্তরে কামরান পাশার কাছে যাচ্ছি, কি বলবেন এই সরাসরি এই প্রশ্নের উত্তর একদম সংক্ষেপে বলবেন। হ্যাঁ, আমি নিশ্চয়ই রেসপন্ড করব। প্রথম ওনার কথাটা যে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবকে পাথর মারা হয়েছে, ডিল দেওয়া হয়েছে, তাহলে কি মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবেরও উচিত যে উনিও পাথর মারবেন? না, মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব এমন পরিবারের লোক নয় যে উনাকে কেউ ঢিল মারলে উনিও ঢিল মারবেন, উনাকে কেউ গালি দিলে উনিও গালি দিবেন। আরে মৌলানা বদরুদ্দিন আজমল সেই মানসিকতার মানুষ নয়। দ্বিতীয় কথা, ওই আমার একজন ভাই এখানে বলেছেন একটু আগে, খুব নির্মম ঘটনা, পারুল চৌধুরী সাহেব মানে হাইলাকান্দিতে কেঁদেছেন। হ্যাঁ, কেঁদেছেন, নির্মম ভাবে কেঁদেছেন, খুব কষ্ট হয়েছে, কেঁদেছেন। আরে পারুল চৌধুরী সেই ব্যক্তি যেদিন সোলামনাতে উচ্ছেদ হয়েছিল, একটা ছোট্ট শিশুর কান্না দেখে পারুল চৌধুরী বাড়িতে থাকতে পারে নাই। সেই পারুল চৌধুরী ছুটে গিয়ে কয়েক কোটি টাকার জায়গা দান করে দিয়েছিল সেই পারুল চৌধুরী। যে পারুল চৌধুরী মানুষের জন্য কাঁদে, আজ দুর্ভাগ্য আপনারা 50,000 টাকা দিয়ে একজন কংগ্রেসি গুন্ডাকে পাঠিয়ে সেই মানুষকে কাঁদিয়েছেন। আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবে না। পারুল চৌধুরী কিসের অভাব যে মানুষটা আজকের দিনেও 100 কোটি টাকার মালিক, সেই মানুষটা আজ রাস্তায় রাস্তায় কাঁদছে। কার জন্য কাঁদছে? আপনারা কিছু দুষ্কৃতিকারীকে দিয়ে আপনারা এই ব্যবহার করছেন। চাইলে আজকের দিনে আপনারা কংগ্রেসকে প্রতি উত্তর দেওয়ার মতো যথেষ্ট শক্তি আমাদের ইউডিএফ এর আছে, কিন্তু আমরা এমন শিক্ষায় শিক্ষিত নয়, আমরা পাথরের শিক্ষায় শিক্ষিত নয়, আমরা কাউকে গালি দেওয়ার শিক্ষায় শিক্ষিত নয়।
আমরা এইভাবে করতে পারবো না। আপনাদের যিনি প্রার্থী ওনাকে আমরা সম্মান করি। আপনারাও চাইবো যে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেব একজন উচ্চশিক্ষিত মানুষ, কমপক্ষে উনার মানসিকতা উনার যাতে সমর্থকের মধ্যে আসে, উনার মান ইজ্জত কমপক্ষে আপনারা বাঁচাবেন, এই কথা আমরা অন্ততপক্ষে বলতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা কংগ্রেসের বিপক্ষে বেশ কথা বলতে যাব না। এই কারণে এবারকার নির্বাচনে করিমগঞ্জ আসনে কংগ্রেস 50,000 ভোট পাবে না। কংগ্রেস কোনো লড়াইয়ের মধ্যেই নেই। তাই কংগ্রেসের সাথে আমাদের লড়াই নয়, লড়াই বিজেপির সাথে আমাদের হবে এবং আমরা জয়লাভ করব, এটা নিশ্চিত। এটা আপনার অত্যন্ত ব্যক্তিগত মতামত। আমি যেহেতু এখানে এজিপি বিজেপির তরফ থেকে প্রতিনিধিরা কম রয়েছে, কিন্তু সবাই কিন্তু রিজু আহমেদ তালুকদারকে টার্গেট করে বলছেন। আপনি শেষে আপনার মন্তব্য নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে সরাসরি এই প্রশ্নের উত্তরের জন্য আমি আপনার কাছে যাচ্ছি যে যেহেতু পারুল চৌধুরী কথা বলেছেন, করিমগঞ্জ হাইলাকান্দির প্রসঙ্গ উঠেছে, কি বলেন একদম সংক্ষেপে বলে নেবেন। দেখেন, উনি যে বলেছেন যে পারুল সাহেব উচ্ছেদিত মানুষের জন্য ঘর বানিয়ে দিয়েছেন, আমি তো এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা কোনো পত্রপত্রিকার মাধ্যমে ওই জায়গাগুলোর পাট্টা বা কাগজ দেখি নাই যে উচ্ছেদিত জনতার নামে উনি দান করে দিয়েছেন। ওটা সম্পূর্ণ মিথ্যা। কারণ আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দেই যে উনি বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন এবং ওনার সমর্থকরা বলে বেড়াচ্ছেন উনি নাকি MLLB, উনি নাকি LLM। আমরা দেখলাম ওনার যেটা এফিডেভিট দিয়েছেন, উনি এফিডেভিট দিয়েছেন উনি সামান্য ডিগ্রি অর্জন করেছেন এবং সেই ডিগ্রিটাও 2007 সালে, এবং সেটা আমার মনে হয় করেসপন্ডেন্সে করেছেন। তাহলে আমাদের জনতা বুঝে গেছে যে কারা মিথ্যার আশ্রয় নিয়েছে। এবং আমরা যে হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেব LLM গোল্ড মেডেলিস্ট, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি। আর আমি একটা কথাই বলে দিই আবার, যে এই যে 26 এপ্রিল যে বুট হবে, সেই বুট কুবের বহিঃপ্রকাশ ঘটবে, সিদ্দিক আহমেদের দুর্নীতির কুবের বহিঃপ্রকাশ ঘটবে, কমলাইক্যদে পুরকাইস্তদে মহাশয়ের কুবের বহিঃপ্রকাশ ঘটবে। এবং আমাদের মূল লড়াই হবে বিজেপির সাথে। AUDF 50,000-এর নিচে ভোট পাবে এবং আমরা 6 লক্ষর উপরে ভোট পেয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ আহমদ সাহেব নির্বাচিত হবেন। এটা কিন্তু সময় আসলে দেখা যাবে। এটা কিন্তু আপনার একদম ব্যক্তিগত মতামত, আমি আবার বলছি এটা উনার একদম ব্যক্তিগত মতামত। সময় আসলে বোঝা যাবে। কিন্তু আরো একজন ব্যক্তি রয়েছেন, কি বলবেন এই মুহূর্তে? ধন্যবাদ। পূর্বাঞ্চল প্রতিদিন আজকের এই ডিবেটে আমাদের কংগ্রেস দলের এবং AUDF দলের মূল লড়াই দেখছি আমি AGP বিজেপির সঙ্গেই হচ্ছে। এর মানে AGP বিজেপি শিখরে রয়েছে, ওনারা নিচ্ছে। আমি এখন মোটামুটি একটা অ্যাসেসমেন্ট পেয়ে গেলাম। আমার কাপড়ের বাসা ভাই বলেছেন উনারা 50,000 পাবেন, আর উনি বলছেন উনারা 50,000, মানে টোটাল ভোটার 1 লক্ষ উনারা বেটে খাবেন, আর বাদবাকি ভোট নিয়ে মোদী সরকার করবে। আর আপনার কি একমত সবাই? হাত তালি দিয়ে একবার বলবেন। শুনুন, আরেকটা কথা আমি কংগ্রেসি ভাইদের বলছি, স্বাধীনতার 75 বছর পর্যন্ত মিথ্যে কথা বলে দুর্নীতি করে আপনাদের বাইরে আমাদের ওয়াশিং মেশিনে ওয়াশ হয়ে এবার তীর্থযাত্রী হচ্ছে, পুণ্য দামে যাচ্ছে, স্বর্গপ্রাপ্তি হবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারাও ওয়াশিং মেশিনে চলে আসুন, আমরা সবাইকে পরিষ্কার করে পবিত্র করে বেহেশতের রাস্তা দেখিয়ে দেব। তো আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে যারা দর্শক রয়েছেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমরা বিগত দিনে যারা কংগ্রেসের যাদের আমরা প্রতিনিধি পেয়েছি লোকসভার জন্য, বেশিরভাগ দেখেছি শিলচর থেকে, আর এবার বাইরে থেকে আনেন, মানে এই মাটিতে তাদের ক্যান্ডিডেট দেওয়ার মতো কোনো লুকই নেই। এর মানে দলের অবস্থা কি তা তো মোটামুটি অনিমেয়। আর এবারও এনেছেন হাফিজ রশিদ সাহেব, যদিও জন্মসূত্রে উনি করিমগঞ্জের, কিন্তু বর্তমানে উনার পরিবারের ছেলে মেয়ে সবার ভোট হচ্ছে গৌহাটিতে। আর আপনারা কি জানেন, এবার উনিকে যদি জয়ী করা হয় তবে উনি গৌহাটিতে নয়, এবার উনার অ্যাড্রেস হবে দিল্লিতে। সেখান থেকে হাততালি দেখাবেন। আর সবাই এখানে, আমি বরাকটের বিগত একটা অনুষ্ঠানে আমি আসিমগঞ্জে বলেছিলাম যে বিগত যে করোনা মহামারীর সময়ে শিলচরে যে ফ্লাড হয়েছিল, ওইখানে
কংগ্রেস দলের অবশ্য যারা আছেন সবাই কিন্তু অনেক কিছু করেছেন, সাহায্য সহযোগিতা করেছেন, এনজিওরা সাহায্য সহযোগিতা করেছেন। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি করেছিলেন, উনি বলেছেন আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। উনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। আর কি করেছেন, আমি উকিলদের ৫,০০০ করে আমি সাহায্য করেছি। তো সাধারণ মানুষের কি করেছেন আর আগামীতে কি করবেন মোটামুটি অনিমেয়। তাই আমি ধন্যবাদ আপনাকে, আবার সময় দেওয়া হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভারতীয় জনতা পার্টি এজিপি জিন্দাবাদ। এই মুহূর্তে এজিপির তরফ থেকে কি বলবেন, 1 মিনিট সময় আপনাকে দেওয়া হচ্ছে। দেখুন, আমি প্রথমে কংগ্রেসের রেসপন্ড করতে চাই। আমার কবির আহমেদ সাহেব বলেছেন LLM গোল্ড মেডালিস্ট। কবির আহমেদ সাহেব, এই LLM গোল্ড মেডালিস্টকে মানুষ 5 বার রিজেক্ট করেছে, এবার 6 নম্বর বার। এসবে কাজ হবে না। দ্বিতীয়ত, উনি আমার বিজেপির বন্ধু বলেছেন যে অমুক করেছেন তমুক করেছেন। আপনাদের খুব আমরাও বুঝি, 70 বছরে এটা মানে মুক্ত হলো এই সিটটা, কিন্তু কমপক্ষে আপনাদের জন্য মুক্ত হলো না বন্ধু। খুব দুঃখ লাগে আপনাদের জন্য। আর বন্ধুবর রিজু আহমেদকে বলবো, রিজু আহমেদ আপনারা তো হিন্দু মুসলমান এসব ছাড়া কিছু করতে পারেন না। হিন্দু মুসলমান শেষ করে এবার মাইমাল কিরান ফিসা আরো কি কত যে নিয়ে আসছেন। সমাজকে কি করতে চান আপনারা? সমাজকে কি টুকরো টুকরো করে দিতে চান আপনাদের স্বার্থের জন্য? আপনাদেরকে অন্ততপক্ষে দুহাই আপনাদের, এই সমাজকে ফিশারম্যানের নামে, কিরানের নামে, তালুকদারের নামে কমপক্ষে আর বিভাজন করবেন না। এইসব দিয়ে লাভ হবে না বন্ধু। তুমি নিজে তালুকদার মানুষ, ফিশারম্যানের টিকা নিয়ে নিলে, এটা কেমন কথা রে বন্ধু? এইসব হয় না বন্ধু, এসব হয় না। সরাসরি রিজু ভাইকে আক্রমণ করা হচ্ছে, বারবার ওনাকে কিন্তু আক্রমণ করা হচ্ছে। একদম শেষ প্রতিক্রিয়া বলেন। আমাদের সব পক্ষের আকর্ষণ আমার দিকে, মানে আমি এখানের সেরা। আর সেরা যে গাছ, সে গাছে বাতাসও বেশি লাগে, আমরা জানি। একটি কথা আমি বলতে চাই যে আসামে ঠিক আমার মতো এখানে বিরোধী বলে কিছু নেই। আমরা শাসক পক্ষ বিরোধীর কাজ করছি, সরকার পক্ষের কাজ করছি। আমরা উভয় দলের কাজ করছি। আজকে আমার বন্ধু বলেছেন যে মুখ্যমন্ত্রী এই বলেছেন সেই বলেছেন, মুসলিমদের ভোট লাগবে না, এই না সেই না। ওনার যে মৌলানা বদরুদ্দিন আজমল, যিনি মুসলিমদের মসিহা, মুসলিমদের হয়ে মুখোশধারী নামধারী, মুসলিমদের সংখ্যালঘুদের ত্রাণকর্তা, উনি প্রমাণ করেন, বিভিন্ন সময় জাহির করতে চান। উনিও বলেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেরা মুখ্যমন্ত্রী এবং সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী। ওনার ভাই আজমলের ভাই মৌলানা সিরাজউদ্দিন আজমল উনিও বলেছেন। তে আমরা আজকে এই রাস্তার কথা বলা হচ্ছে। রাস্তার পাশাপাশি উন্নয়ন আমরা যেহেতু বেশি করছি, অনেক ত্রুটি থাকতে পারে, কিন্তু এই রাস্তার জন্য সাইডের মানে ওয়াইডনিংটা আমরাও ভুলে যাইনি। বিরোধীরা যেহেতু ভুলে গেছে, আমরা বারবার করিমগঞ্জের ডিপার্টমেন্টকে এবং আমাদের মন্ত্রী মহোদয়কে আমরা উপস্থিত হয়ে আমরা বলেছি যে এই রাস্তার সাইডটা ওয়াইডনিং করতে হবে, কিন্তু ওনারা আশ্বাস দিয়েছেন। বিরোধীরা তো বলেনি। আমি এই কারণে বলছি, আমরা বিরোধিতার ভূমিকাও পালন করছি এবং শাসক পক্ষেরও ভূমিকা পালন করছি, যার জন্য আমাদের উপরে আক্রমণ প্রত্যাক্রমণ সব হবে। আমাদের উপরে বাতাস বেশি লাগবে। আমরা প্রত্যেকটি যে বেশি সইতে পারে তাকে বেশি বিলও দেওয়া হয়, তার জন্য আমরা রেডি রয়েছি উন্নয়নের স্বার্থে। কৃপানাথ মালা জিতবেন। মানে আমার বন্ধুবর বলেছেন আমার অমিয় ভাইকে আক্রমণ করে, যে এবার আরো একটি কথা বলেছেন যে উনি বাগানি একজন মানুষকে টিকিট দিয়ে দেওয়ায়। আমরা বাগানি এবং মানে হিন্দু মুসলিম এসব বুঝি না। আমরা বুঝি প্রত্যেকজন মানুষের সম্মান রয়েছে, প্রত্যেকজন মানুষের ভোটের অধিকার রয়েছে। সবাই মানে এখানে জেনারেল হওয়ার পরে যদি একজন বাগানি মানুষকে সিটটি দিয়ে দেওয়া হয়, তাহলে অন্যায় কোথায়? আজকে আমার ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আবারও সময় দেওয়া হবে আপনাকে, আবারও সময় দেওয়া হবে আমাদের প্রোগ্রামে। দেখুন, দাঁড়ান, সবাইকে আবার সময় দেওয়া হবে। আমাদের প্রোগ্রাম অনেক লম্বা হয়ে গেছে। এখন সব দলের প্রতিনিধিদেরকে 1-1 মিনিট করে, সর্বশেষ 1-1 মিনিট করে সময় দেওয়া হবে সবাইকে। তো আপনার যখন সময় আসবে আপনাদেরকে 1 মিনিট দেওয়া হবে। আমার বন্ধু যেহেতু বলেছেন আমরা সমাজকে বিভ্রান্ত করছি কিরান এবং মাইমালের নামে, আমরা বিভ্রান্ত করছি না বন্ধু। আমরা মুসলিম হয়ে মানে মিত্রজোটে থেকে আমাদের মুসলিম সমাজে অনগ্রসর যে জাতিগুলো রয়েছে সেই জাতিগুলোকে উপরে নিয়ে আসার চিন্তা করছি আমরা। এরাকে শিডিউল কাস্ট এবং অন্যান্য মানে গভর্নমেন্টের ডেভেলপমেন্ট কমিটি বানিয়ে আমরা উন্নত করার চেষ্টা করছি। আপনাদের মতো মিত্র মহাজোটের সরকার করে আমরা এদেরকে পিছিয়ে নেওয়ার চিন্তা করছি না, আমরা উন্নয়ন করার। ধন্যবাদ। আমি একটা কথা বলতে চাই। আমার দিদি বলেছিলেন যে উজালা কানেকশন দেওয়া হয়েছে, কথাটা সত্য।
উজালাটাকে পরবর্তীতে যে বিজালায় পরিণত করা হয়েছে সেটা কি উনি জানেন না? হ্যাঁ, উজালা তো দেওয়া হয়েছে, কিন্তু উজালাকে আবার পরিবর্তন করা হয়েছে বিজালায়, সেটা কি উনি জানেন না? 400 টাকার বিনিময়ে 1400 টাকার গ্যাস নিচ্ছে, সেটা সবাই বুঝতে পারছেন। আরেকটি কথা, যে একবার শুনেছিলাম মুখ্যমন্ত্রী সাহেবের একটি কথা, যে মামার অঙ্ক জঙ্ক পঙ্ক, যে এই অঙ্কটাই বর্তমানে চলছে। ইউডিএফ যুগ এজিপি যুগ বিজেপি ইজিক্যাল টু বিজেপি ইজিক্যাল টু আবার বিজেপি। বুঝতে পারছেন নাকি? এতটুকু আমার কথা শেষ। ধন্যবাদ আপনাকে। উজালা বিজালায় পরিণত হয়েছে এবং 400 টাকার সিলিন্ডার 1400 টাকা, এটা আপনার প্রশ্ন। এ সাইড থেকে কেউ বলবেন? ধন্যবাদ আপনাদেরকে। আমার কোয়েশন কংগ্রেসি ভাইদের কাছে, আমরা 70 বছর সংখ্যালঘু কংগ্রেসকে ভোট দিয়ে এসেছি, কিন্তু এই সংখ্যালঘু কংগ্রেস সংখ্যালঘুকে নিয়ে কি করেছে? যদি ভারতবর্ষের বুকে যদি সংখ্যালঘুকে দুর্বল করে তারা কংগ্রেস করেছে, বিজেপি তো কাল এসেছে, আপনারা কি বলতে চাইবেন এর জবাবে? এই সাইড থেকে কেউ কিছু বলবেন? এই সাইড থেকে যদি কারোর যদি প্রশ্ন থাকে করতে পারেন। আমি একটা কথা বলবো, আপনারা সব দলের পক্ষ থেকে কথা বলছেন, কিন্তু এখানে বিজেপি এজিপি ইউডিএফ আপনারা এই 3 দল এখন মাত্র বিজেপির বিপক্ষে কিছু বলে দেখেন, আপনার ঘরে পুলিশ আসবে। আপনারা ভয় করে বিজেপি এজিপিকে করছেন। ভারতীয় জাতীয় কংগ্রেস কাউকে ভয় করে করছে না। আর বর্তমানে যে সম্পত্তির উপরে আপনারা লড়ছেন, এটা কংগ্রেসের সম্পত্তি, ভারতবর্ষের। ধন্যবাদ আপনাকে। তো এখন 3 দলের প্রত্যেক প্রতিনিধিকে 1 মিনিট করে আপনাদেরকে সময় দেওয়া হবে। সর্বশেষ আপনারা 1 মিনিটের ভিতরে আপনাদের যা কিছু বলার আছে আপনারা এক্সপ্রেস করতে পারবেন। তো আমি যেহেতু স্টার্টিং করেছিলাম রাইট সাইড থেকে, তাহলে এখন লেফট সাইড থেকে শুরু করব ক্রমান্বয়ে, তারপর বিজেপি, তারপরে কংগ্রেসের পাশে আসবো। বিজেপি বলে থাকে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস। এই যে বিজেপির যে কথাটা, আমি বিজেপির ভাইদেরকে বলতে চাই যে বিগত 10 বছর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি ছিলেন। এই 10 বছরের মধ্যে যে মুসলমানের কোনো প্রতিনিধি ভারতের পার্লামেন্টে ছিল না, এবং মুসলমানদের যে আবুল কালাম আজাদ ফেলোশিপ যে স্কলারশিপ ছিল, সেটা কয়েক হাজার গুণ কমিয়ে দেওয়া হয়েছে। এই জবাবটা আমি বিজেপির ভাইদের কাছে স্পষ্টীকরণ চাই। আর ওরা বলেন যে ওরা নারীদের সুরক্ষার কথা। আজকে দেখেন, নারীরা হাতরসের কথা বলেন আর উন্নার কথা বলেন, যেভাবে বিজেপির নেতামন্ত্রীরা এই রেপিস্টদের পক্ষে যেভাবে জিন্দাবাদ মুর্দাবাদ দিয়ে ওদেরকে মালা পরিয়ে দেয়, আর বিজেপিরা আবার মুখে বলে মহিলা সুরক্ষার কথা। ধন্যবাদ আপনাকে। এখন আপনাদের পালা, আপনাদের 1 মিনিট। শেষ 1 মিনিট। আমার এক ছোট ভাই বলেছে যে সংখ্যালঘুদেরকে কংগ্রেস সরকার কি দিয়েছে। আমার ছোট ভাই, আজকে যে আমরা এখানে বসে যে সভা করতে পারছি, আমাদের মধ্যে যে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে, প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে যে ঐক্যতা আছে এবং আমরা যে স্বাধীনভাবে বসবাস করতে পারছি, সেটাই সংখ্যালঘু এবং পুরা ভারতবাসীকে কংগ্রেস দিয়েছে। আমার দিদি বলেছেন মহিলাদেরকে সম্মান দিয়েছে। আমি অন্যান্য জায়গার কথা ছেড়ে দিলাম, আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুর, আমার দিদি বলেছেন যে সম্মান দিয়েছে। এই পার্শ্ববর্তী রাজ্যে যখন আমার উলঙ্গ করে মেয়েদেরকে নৃত্য করা হয়েছে, সেটা কি সম্মান? এবং আমার অ্যাডভোকেট কামরান পাশা বলেছিলেন যে আমাদের ক্যান্ডিডেটকে অন্যান্যবার জনসাধারণ রিজেক্ট করেছে। অন্যান্যবার তখন জনসাধারণের একটা কথা ছিল এবং জনসাধারণের মনের ভাবনা হলো যে আমরা একজন এমএলএকে নির্বাচিত করব, ওনাকে আমরা যে কোনো সময় সুখে দুঃখে পাবো। কিন্তু আমরা এখন এই যে আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেবকে যে আমরা যে নির্বাচনে উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, ওনাকে এখানে রাখার জন্য নয়, ওনাকে দিল্লি পাঠানোর জন্য আমরা ওনাকে নির্বাচিত করব। এবং একজন যোগ্য ব্যক্তি উত্তর পূর্ব ভারতের তথা গোটা আসামের, গোটা বরাকবেলির দুঃখ দুর্দশা সব কিছু উনি পার্লামেন্টে তুলে ধরবেন বলে আমরা আশাবাদী। ধন্যবাদ। আপনার 1 মিনিট সময় শেষ হয়ে গেছে।
সর্বশেষ বিজেপির তরফ থেকে, বিজেপি এজিপির তরফ থেকে সর্বশেষ কনক্লুশন দিয়ে দেবেন। আমি আমারে মাইকো কইবা আমার ডাইরেক্ট তুমি কিতা লাগে ধন্যবাদ। তুমি আমারে কিতা লাগে আমি তোমারে কোনো কথা ডাইরেক্ট ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরকে। দয়া করে আপনারা বসে পড়ুন। আমারে কিতা লাগে ধন্যবাদ। আপনি বলুন, আপনি বলুন প্লিজ। ধন্যবাদ। আপনারা যারা দুদিন আগে মিত্রতার সম্পর্ক ছিল, আজকে আপনারা ঝগড়ায় লিপ্ত হয়ে যাচ্ছেন, সেটা মানে শুভনীয় নয়, সেটা শুভনীয় নয়। আপনারা কবির ভাই আপনারা বসেন। আপনাদেরকে অনুরোধ করছি বসে পড়ার জন্য, আপনাদেরকে অনুরোধ করছি বসে পড়ার জন্য। না না না, আপনাদেরকে অনুরোধ করছি বসে পড়ার জন্য। ধৈর্য রাখুন আপনারা, ধৈর্য রাখুন, বসে পড়ুন আপনারা। আমি অনুরোধ করছি বসার জন্য, আমি অনুরোধ করছি আপনারা দয়া করে বসে পড়ুন। শেষ 1 মিনিট, শেষ 1 মিনিট, আপনাদের শেষ 1 মিনিট, এক্ষুনি শেষ হয়ে যাবে অনুষ্ঠান, শেষ 1 মিনিট এই মুহূর্তে। শেষ। দাঁড়ান, একটু ধৈর্য ধরুন, আপনারা ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, দয়া করে একটু ধৈর্য ধরুন। সর্বশেষ বক্তা। সুন্দর একটি অনুষ্ঠানকে আমরা যদি শেষ পর্যায়ে এভাবে জিতার প্রয়াস নিয়ে এমনভাবে আমরা করে চাই যে হাই হুল্লোড় করে জিতে নেব, তাহলে সেটা জিতা হবে না, কথার মাধ্যমে জিততে হবে। আমার প্রতিপক্ষ জাকির ভাই বলেছেন যে বিজেপিতে সংখ্যালঘুর স্থান নেই। মুক্তার আব্বাস নকভি মুসলিম মানে হিন্দু ছিলেন কি? নেজমা আবদুল্লাহ হিন্দু ছিলেন কি? আমার সুনাইর এমএলএ আজকে আপনাদের এক সময়ের মহাজোটের এখন মহাজোটে উনি সামিল হয়েছেন, উনি কি বিজেপি থেকে উপাধ্যক্ষ হননি? বিজেপি থেকে এমএলএ হননি? সমদা আপনাদের মতো দল কংগ্রেস এবং ইউডিএফ এর মিত্রতা থাকার কারণে আপনাদের মতো দল সংখ্যালঘুদের বিজেপি থেকে দূরে রেখেছেন। বিজেপি থেকে দূরে রাখার কারণে আজ বিজেপি ভালো মানুষকে টিকিট দিতে পারেনি, মানুষকে ভয় দেখিয়ে আপনারা বিজেপিতে দূরে সরিয়েছেন। আজ করিমগঞ্জের মানুষ এবং গোটা ভারতবর্ষের মানুষ যেভাবে বিজেপিমুখী হচ্ছেন এবং আপনারা আবার মানে বিজেপির ডর দেখাচ্ছেন, সেই ডর আর সংখ্যালঘু মানুষের মধ্যে সংখ্যা নেই। সংখ্যালঘু মানুষ একত্রিতভাবে আগামী প্রত্যেকটি নির্বাচনে বিজেপির পক্ষে এবং মিত্রজোটের পক্ষে সরকার গঠন করবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আপনি বসে পড়ুন আপনার জায়গায় প্লিজ। পূর্বাঞ্চল প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান জনতার মতামত দিল্লি কার একদম শেষ প্রান্তে চলে এসেছি। আগামী যে নির্বাচন হচ্ছে 26 তারিখ যে নির্বাচন, সেই নির্বাচনে দেখা যাবে কে কাকে ভোট প্রদান করে এবং যে নির্বাচনের ফলাফলের সময় প্রতিটি প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। আজকের এই যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠান আমরা জনতার মতামত তুলে ধরার চেষ্টা করেছি, আপনাদের মতামত জনসমক্ষে তোলার চেষ্টা করছি। আমি এই মুহূর্তে আমাদের সহযোগী জাকারিয়া ভাইকে এই মুহূর্তে কনক্লুশন দেওয়ার জন্য অনুরোধ। ধন্যবাদ আপনাদের সবাইকে। দিল্লি কার জনতার মতামতে যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে যেভাবে আমাদেরকে সাড়া দিয়েছেন, আমাদের ডাকে এখানে আপনারা সব দলের প্রতিনিধি এসেছেন, আপনাদের সব দলের সব প্রতিনিধিকে অশেষ ধন্যবাদ। এবং এখানে অনেক বড় একটা লার্জ নাম্বারে অডিয়েন্স এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা আপনাদের যে ডেমোক্রেটিক রাইট যেটা আগামী 26 তারিখ আপনারা প্রয়োগ করবেন এবং ভারতের গণতন্ত্রকে আরো শক্তিশালী করে তুলবেন, এটা আশা রাখি। পূর্বাঞ্চল প্রতিদিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানের মতো শেষ করলাম। ধন্যবাদ। জয় হিন্দ।